তো এখন আলোচনা করব কিছু এমসিকিউ নিয়ে। অধ্যায় হচ্ছে মৌলগুলির শ্রেণীবিভাগ এবং ধর্মের পর্যাবৃত্তি, একাদশ শ্রেণী রসায়ন। তো প্রথম এমসিকিউ হলো, মেন্ডেলিভের পর্যায় সারণী প্রস্তুতকালে আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল অপশন এ 71, অপশন বি 65, অপশন সি 63, অপশন ডি 60। এটা হচ্ছে অপশনটা হবে 63, এটা আমরা সবাই জানি। মেন্ডেলিভের পর্যায় সূত্রের ভিত্তি হলো অপশন এ পারমাণবিক গুরুত্ব, অপশন বি পারমাণবিক সংখ্যা, অপশন সি যোজ্যতা, অপশন ডি তুল্যাঙ্ক ওজন। তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্রটা জানলেই কিন্তু এটা উত্তরটা সহজেই লেখা যাবে। মেন্ডেলিভের পর্যায় সূত্রে কী বলেছে যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। সেই সূত্র থেকে কিন্তু আমরা স্পষ্টই বুঝতে পারছি এখানে অপশন হবে পারমাণবিক গুরুত্ব, অর্থাৎ মেন্ডেলিভের পর্যায় সূত্রের ভিত্তি হচ্ছে পারমাণবিক গুরুত্ব। তারপরের প্রশ্ন হচ্ছে, নিম্নে প্রদত্ত কোন দুটি মৌলের জন্য মেন্ডেলিভের পর্যায় সারণীতে শূন্যস্থান রাখা ছিল? অপশন এ বোরন ও সিলিকন, অপশন বি ক্যাডমিয়াম ও ইন্ডিয়াম, অপশন সি স্ক্যান্ডিয়াম ও জার্মেনিয়াম, অপশন ডি রুবিডিয়াম ও স্ট্রনশিয়াম। তো মেন্ডেলিভ যখন তার পর্যায় সারণী দিয়েছিলেন তখন কিন্তু তিনি কিছু স্থান ফাঁকা রেখেছিলেন, কিছু ঘর ফাঁকা রেখেছিলেন এবং সেই ঘরের মৌলগুলো সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। এরকম ছিল 3টি মৌল এবং সেই মৌলগুলির নাম তিনি রেখে গিয়েছিলেন। কি নাম ছিল? একটির নাম ছিল একা বোরন, আরেকটির নাম ছিল একা অ্যালুমিনিয়াম, আরেকটির নাম ছিল একা সিলিকন। ঠিক আছে, তো ওই মৌলগুলো যখন পরবর্তীতে আবিষ্কার হয় এবং মৌলগুলির নাম নতুন করে রাখা হয়, সেই মৌলগুলির একটি ছিল মানে একা বোরনের নাম হয়েছিল স্ক্যান্ডিয়াম, একা সিলিকনের জার্মেনিয়াম এবং একা অ্যালুমিনিয়ামের হচ্ছে গ্যালিয়াম। তো সেই হিসাবে এখানে সঠিক অপশনটি হচ্ছে স্ক্যান্ডিয়াম ও জার্মেনিয়াম, এদের ঘরগুলোই ফাঁকা ছিল। মেন্ডেলিভের পরের প্রশ্ন, মেন্ডেলিভের পর্যায় সারণীর কোনটিতে শুধুই ধাতব মৌল উপস্থিত? এবার মেন্ডেলিভের যে পর্যায় সারণী ছিল তাতে 7টি পর্যায় এবং 8টি শ্রেণী ছিল। তার মধ্যে 1 থেকে 7 নং শ্রেণী পর্যন্ত ওই শ্রেণীগুলোকে আবার এ এবং বি উপশ্রেণীতে ভাগ করা হয়েছিল, কিন্তু 8ম শ্রেণীর কোনো উপশ্রেণী ছিল না। তাহলে আমরা দেখেছি যে 1-এর এতে সবাই ধাতু এবং ধাতুগুলো ক্ষার ধাতু, তার সঙ্গে হাইড্রোজেন ছিল। 1-এর বিতে হচ্ছে ক্ষারীয়, 2-এর এতে হচ্ছে সবগুলোই হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, আর 4-এর বিতে হচ্ছে অধাতু, 5-এর বিতেও অধাতু। মূলত বিগুলোতে মূলত অধাতুই থাকে। তো যাই হোক, এখানে অপশন হচ্ছে বি, কারণ বিতে সমস্তই হচ্ছে ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আচ্ছা, পর্যায় সারণীর পরের প্রশ্ন, পর্যায় সারণীতে শূন্য গ্রুপের, পর্যায় সারণীতে বলতে দীর্ঘ পর্যায় সারণীতে শূন্য গ্রুপের ঠিক পরবর্তী গ্রুপে স্থানাধিকারী মৌলসমূহকে বলা হয় অধাতু, সন্ধিগত মৌল, ক্ষার ধাতু, হ্যালোজেন মৌল। তা দীর্ঘ পর্যায় সারণীতে শূন্য গ্রুপ বলতে 18 নং শ্রেণীর মৌলগুলোকে বলা হচ্ছে, অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের যে মৌলগুলো যে গ্রুপে রয়েছে তাদের বলা হচ্ছে। তা তাদের পরবর্তী গ্রুপ মানে আবার ঘুরে 1 নং গ্রুপ চলে আসছে। 1 নং গ্রুপে আছে কি? 1 নং গ্রুপে হাইড্রোজেন এবং তার সঙ্গে ক্ষার ধাতু। তাহলে এখানে সঠিক অপশনটি কী হবে? তাহলে এখানে সঠিক অপশনটি হবে ক্ষার ধাতু। ঠিক আছে, এবার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক মৌলটির মূলগত ধর্ম। পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক মৌলটির মূলগত ধর্ম, এই তত্ত্বটি কে প্রতিষ্ঠা করেন? মেন্ডেলিভ, ডাল্টন, মোজলে, লোথার মেয়ার। এবার আমরা কিন্তু জানি বিজ্ঞানী মোজলে এক্স রশ্মি পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করেন যে পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পরমাণু ক্রমাঙ্কই হচ্ছে মূল ভিত্তি। পরমাণুর যে রাসায়নিক ধর্ম সেটা নির্ভর করে পরমাণু ক্রমাঙ্কের ওপর। ঠিক আছে, এবার উনি কি করেছিলেন বিজ্ঞানী মোজলে? গল্পটা হচ্ছে এরকম যে বিভিন্ন ধাতুর উপরে এক্স রশ্মি দিয়ে আঘাত করেন। এবার তড়িৎচুম্বকীয় তরঙ্গ দ্বারা উনি বিভিন্ন ধাতব পৃষ্ঠে আঘাত করেন এবং তার ফলে সেই আঘাত করার ফলে এক্স রশ্মি উৎপন্ন হয়। সেই এক্স রশ্মির যে কম্পাঙ্ক থাকে তার বর্গমূল বনাম পারমাণবিক গুরুত্ব লেখচিত্র অঙ্কন করেন এবং এক্স রশ্মির কম্পাঙ্কের বর্গমূল বনাম পরমাণু ক্রমাঙ্ক লেখচিত্র অঙ্কন করেন। দুইটি লেখচিত্রের মধ্যে তিনি দেখেন যে যেখানে কম্পাঙ্কের বর্গমূল বনাম পরমাণু ক্রমাঙ্ক লেখচিত্র অঙ্কন করা হয়, সেখানে যে লেখটি আসে তার যে লেখটি সেটি বেশি নিয়মিত। সেখান থেকেই উনি সিদ্ধান্তে পৌঁছন যে
পারমাণবিক গুরুত্ব নয়, পরমাণু ক্রমাঙ্কই হচ্ছে মূলগত ধর্ম, পরমাণুর মূলগত ধর্ম। তো সেখান থেকে আমরা তাহলে কি বলতে পারছি যে এখানে সঠিক অপশনটি হচ্ছে মোজলে। অর্থাৎ প্রশ্নটি কী ছিল, পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক মৌলটির মূলগত ধর্ম, এই তত্ত্বটি কে প্রতিষ্ঠা করেন? বিজ্ঞানী মোজলে। এবারে আমরা আসবো আরেকটি প্রশ্নে। চ্যালকোজেন মৌলগুলির বাইরের কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো NH2NP4, NH2NP5, NH2NP6, NH2NP3। তো প্রথমত চ্যালকোজেন মৌল বলতে কি বোঝায়? চ্যালকোজেন মৌল বলতে বোঝায় দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 16-এ যে মৌলগুলি আছে, অর্থাৎ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম যে মৌলগুলি রয়েছে, এদেরকে বলা হয় চ্যালকোজেন মৌল। কেন? এই মৌলগুলিকে প্রকৃতিতে কপারের অক্সাইড রূপে পাওয়া যায়, আর কপারের ল্যাটিন নাম হচ্ছে চ্যালকোজ। ঠিক আছে, তো সেখান থেকেই চ্যালকোজেন কথাটি এসছে। ঠিক আছে, তো যাই হোক, গ্রুপ 16 মৌলগুলোর আমরা কিন্তু জানি সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH2NP4, যেখানে N হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমাদের এই 4টি অপশনের মধ্যে কোনটি হচ্ছে সঠিক অপশন? এ অপশনে NH2NP4। এবার নেক্সট প্রশ্ন, নেক্সট MCQ, সেটা হচ্ছে কি, নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো। এটা তো আমরা সবাই জানি NH2NP6 হবে। এখানে অপশন ছিল NH2NP6, NH2NP3, NH2NP5, NH2NP4। এটা কী হবে? এটা সবাই বলবে এক বাক্যে, সেটা হচ্ছে যে NH2NP6। এবার আধুনিক পর্যায় সারণীর ত্রুটি হলো, আধুনিক পর্যায় সারণীর ত্রুটি হলো অপশন এ হাইড্রোজেনের অবস্থান, অপশন বি হিলিয়ামের অবস্থান, অপশন সি এ ও বি উভয়েই, ডি কোনোটিই নয়। এবার আমরা যখন দীর্ঘ পর্যায় সারণী নিয়ে আলোচনা করলাম তখন কিন্তু এটা দেখতে পেয়েছি যে হাইড্রোজেনের অবস্থান কিন্তু বিতর্কমূলক, যার জন্য হাইড্রোজেনকে দুষ্টু মৌলও বলা হয়েছে। কেমন বিতর্কমূলক? হাইড্রোজেনের সঙ্গে গ্রুপ 1, দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 অর্থাৎ ক্ষার ধাতুর মৌলসমূহের সঙ্গে সাদৃশ্য বর্তমান, আবার একই সঙ্গে বৈসাদৃশ্য বর্তমান। একই সময় ওই দীর্ঘ পর্যায় সারণীর 17 নং শ্রেণীর মৌলের সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্য বর্তমান এবং বৈসাদৃশ্য বর্তমান। তাহলে আমরা হাইড্রোজেনকে কোথায় রাখবো? তাহলে হাইড্রোজেনের জন্য আলাদা একটা স্থান হলেই ভালো ছিল। যাই হোক, শেষ পর্যন্ত হাইড্রোজেনকে দীর্ঘ পর্যায় সারণীতে 1 নং শ্রেণীতেই সবার প্রথম পর্যায়ে রাখা হয়েছে, যেটা মেন্ডেলিভও রেখেছিলেন। আবার হিলিয়াম, হিলিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, অর্থাৎ এতে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা 2, ওর ইলেকট্রন বিন্যাস হবে 1s2। তাহলে আমরা এর অবস্থান কি বলবো? এস ব্লকের মৌল, এটি হচ্ছে এস ব্লকের মৌল। কিন্তু হিলিয়ামকে আমাদের রাখা হয়েছে কোথায়? পি ব্লকে। পি ব্লকের যে 18 নং শ্রেণী আছে তাতে হিলিয়াম অবস্থান করছে প্রথম পর্যায়ে, একদম সবার প্রথমে হিলিয়াম রয়েছে। তাহলে এই হাইড্রোজেন এবং হিলিয়াম উভয়েরই অবস্থান কিন্তু ব্যাখ্যার ভিত্তিতে, যে ব্যাখ্যাগুলো রয়েছে সেই ব্যাখ্যার ভিত্তিতে কিন্তু উপযুক্ত নয়। সেই জন্যই বলা হয়েছে কোশ্চেনটিতে যে আধুনিক পর্যায় সারণীর ত্রুটি, হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান দুটোই। তার মানে অপশন কি হচ্ছে? সি, এ ও বি উভয়ই। আধুনিক পর্যায় সারণীতে যে বিষয়গুলি বিতর্কিত সেগুলি হলো ল্যান্থানয়েডের অবস্থান, অ্যাক্টিনয়েডের অবস্থান, এ ও বি উভয়ই, ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে এখান থেকে আমরা কি দেখব? ল্যান্থানয়েড কোথায় আছে আধুনিক পর্যায় সারণীতে? আধুনিক পর্যায় সারণীতে ল্যান্থানয়েড মৌলগুলির অবস্থান হচ্ছে 6ষ্ঠ পর্যায়ের 3য় শ্রেণীতে। ল্যান্থানামের ঘরে ল্যান্থানাম বাদে বাকি যে 14টি মৌল রয়েছে ওগুলোকে বলা হয় ল্যান্থানয়েড মৌল। তাহলে একই ঘরে ল্যান্থানাম সহ আরও 14খানা মৌল, মানে 15খানা মৌল রয়েছে। অর্থাৎ স্থানের ল্যান্থানাইড মৌলগুলি যে আলাদা আলাদা তাদের জন্য আলাদা আলাদা ঘরের কিন্তু ছিল না, আলাদা কোনো ঘর ছিল না। ঠিক আছে, ঘরের অভাব রয়েছে। এবার অ্যাক্টিনয়েড কি? ঠিক 7ম পর্যায়ে 3য় শ্রেণীতে অ্যাক্টিনিয়ামের ঘরে আরও 14খানা মৌল রয়েছে, তাদেরকে বলা হচ্ছে অ্যাক্টিনয়েড মৌল সমূহ বা অ্যাক্টিনয়েডস। তাহলে সেখানে একটা ঘরে অ্যাক্টিনিয়াম এবং তার সঙ্গে আরও 14খানা মৌল, মানে 15খানা মৌল রয়েছে। ওদের আলাদা আলাদা করে কোনো ঘর দেওয়া হয়নি, অর্থাৎ একটা স্থানের অভাব।
তাহলে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনয়েড এদের কিন্তু অবস্থানের একটা বিতর্কিত। সেই জন্য এখানে কি অপশন হবে? এ ও বি উভয়েই, অর্থাৎ ল্যান্থানয়েডের অবস্থান এবং অ্যাক্টিনয়েডের অবস্থান দুটোই কিন্তু বিতর্কিত। আচ্ছা, এবারে একটা কোশ্চেন হচ্ছে তৃতীয় পর্যায়ের সবচেয়ে ছোট মৌল হলো, এখানে কি কি আছে অপশন? সিলিকন, ক্লোরিন, অ্যালুমিনিয়াম, সালফার। এই যে সিলিকন, ক্লোরিন, অ্যালুমিনিয়াম, সালফার এগুলো সবাই একই পর্যায়ে অবস্থান করছে। আমরা পর্যায়ের ক্ষেত্রে কি জানি? বাম দিক থেকে ডান দিকে যত যাব আকার ধীরে 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 ছোট হবে। তাহলে এখানে যদি আমি মৌলগুলোকে পর্যায় বরাবর সাজাই, তাহলে প্রথমে আসবে গে এই মৌলগুলোর মধ্যে প্রথমে আসবে অ্যালুমিনিয়াম, তারপরে গিয়ে আসবে সিলিকন, তারপরে গিয়ে আসবে সালফার, তারপরে গিয়ে আসবে ক্লোরিন। তাহলে ক্লোরিন সব থেকে ডান দিকে অবস্থিত, পর্যায় বরাবর সব থেকে ডান দিকে অবস্থিত, এরা সবাই তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে ক্লোরিনের আকার সব থেকে ছোট হবে। ঠিক আছে, এইবারে বলছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে বুনসেন বার্নারে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর লবণগুলির শিখার রং মেলাও। এবার কি বলেছে? ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, কি এগুলো সবগুলোই হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অর্থাৎ দীর্ঘ পর্যায় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করছে। এবার এটিকে যখন আমরা বুনসেন বার্নারে ধরবো, এই ধাতুটিকে বা এই ধাতুর লবণকে, তখন বুনসেন বার্নারে এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর জন্য কেমন বর্ণ দেখাবে? একটি দেওয়া আছে ইটের মতো লাল, একটি হচ্ছে অ্যাপেল সবুজ, একটি হচ্ছে ক্রিমসন লাল। তাহলে ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল, আর স্ট্রনসিয়াম হচ্ছে ক্রিমসন লাল, আর বেরিয়াম হচ্ছে অ্যাপেল সবুজ। তাহলে সেই অনুযায়ী অপশন যেটা হবে সেটা এখানে যা অপশন দেওয়া আছে তাতে সেই হিসাবে এ হবে, কারণ এর সঙ্গে পি অর্থাৎ ক্যালসিয়ামের সঙ্গে ইটের মতো লাল, বি এর সঙ্গে আর অর্থাৎ স্ট্রনসিয়ামের সঙ্গে ক্রিমসন লাল, আর সি এর সঙ্গে কিউ অর্থাৎ বেরিয়ামের সঙ্গে অ্যাপেল সবুজ। ঠিক আছে, তার এবারে আমরা দেখছি যে আধুনিক পর্যায় সারণীর মৌলের যে ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, আধুনিক পর্যায় সারণী মৌলের যে ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তা হলো ইলেকট্রন আসক্তি, পারমাণবিক আয়তন, পারমাণবিক গুরুত্ব, পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এটা তো অবশ্যই পরমাণু ক্রমাঙ্ক, কারণ বিজ্ঞানী মোজলে এক্সরশ্মি পরীক্ষার দ্বারা সিদ্ধান্ত নিলেন যে পারমাণবিক গুরুত্ব নয়, পরমাণু ক্রমাঙ্কই হচ্ছে পরমাণুর মূলগত ধর্ম। সেখান থেকে মেন্ডেলিভের পর্যায় সূত্র পরিবর্তিত হয়ে নতুন সূত্র আসে, সেটি হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। সেটা কি বলছে? যে মৌলগুলির যে ভৌত আর রাসায়নিক ধর্ম কি হয়? পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আধুনিক পর্যায় সারণী মৌলের যে ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তা হলো পরমাণু ক্রমাঙ্ক। তারপরে আরেকটি কি প্রশ্ন আছে যে কোনটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সঠিক ইলেকট্রন বিন্যাস? ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে দীর্ঘ পর্যায় সারণীতে দ্বিতীয় নং শ্রেণীতে যে মৌলগুলো আছে সেটি হচ্ছে তাহলে কোন ব্লকের? আমরা কিন্তু জানি 1 এবং 2 নং শ্রেণীর যে মৌলগুলো সেগুলো হচ্ছে এস ব্লকের মৌল, কারণ তাদের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় শেষ ইলেকট্রনটি এস উপকক্ষে প্রবেশ করে। তো যাই হোক, এখানে আমরা দেখছি AR 3D10 4s2, বি নাম্বার অপশন AR 3D10 4s1, সি নাম্বার অপশন AR 2s2 2p2, ডি নাম্বার অপশন AR 4s2। তাহলে এখান থেকে আমরা কিন্তু স্পষ্টই বুঝতে পারছি এটা হচ্ছে ডি নাম্বার অপশন হবে AR 4s2, কারণ এই ক্ষেত্রে কিন্তু সর্বশেষ ইলেকট্রনটি আমরা দেখতে পাচ্ছি এস উপকক্ষে প্রবেশ করেছে। তাহলে এখানে অপশন ডি হবে। এবার আরেকটি প্রশ্ন দেখছি যে কোন হ্যালোজেনটি একটি অক্সো অ্যাসিড তৈরি করে যেখানে হ্যালোজেন পরমাণুটি ত্রিধনাত্মক জারণ স্তরে থাকবে? এবার হ্যালোজেন যে মৌলগুলো আছে অর্থাৎ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তার মধ্যে ক্লোরিন চারটি অক্সো অ্যাসিড তৈরি করতে পারে। কি কি? HClO, HClO2, HClO3, HClO4। HClO-তে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +1, HClO2-তে হচ্ছে +3, HClO3-তে হচ্ছে +5, HClO4-এ হচ্ছে +7। তাহলে আমাদের এখানে বলছে ত্রিধনাত্মক জারণ স্তর কোন অক্সো অ্যাসিডটিতে? ক্লোরিনের, সেটি হচ্ছে HClO3-তে। তাহলে আমাদের এখানে অপশন ছিল যে প্রশ্নটি ছিল কোন হ্যালোজেনটি একটি অক্সো অ্যাসিড তৈরি করে যেখানে হ্যালোজেন পরমাণুটি ত্রিধনাত্মক জারণ স্তরে থাকবে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে কী হবে? ক্লোরিন, অপশন হবে ক্লোরিন।
এবার আমরা আসবো এ ব্লক মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাস কোনটি? অপশন এ n-2 f1 to 14 n-1 d0 to 1 ns2, অপশন বি n-2 f1 to 14 n-1 d0 to 10 ns2, সি নাম্বার অপশন n-2 f1 to 14 ns2, ডি নাম্বার অপশন n-2 f1 to 14 n-1 d0 to 10 ns1 to 2। তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? এইখানে আমরা এফ ব্লক মৌল দেখতে পাচ্ছি। এফ ব্লক মৌল কোথায় অবস্থান করছে? এফ ব্লক মৌল অবস্থান করছে তৃতীয় নং শ্রেণীর ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস জানি, সেটা হচ্ছে n-2 f1 to 14 n-1 0 to 1 ns2, অপশন এ। এখানে n হচ্ছে কি? n হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। n কি? n হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে এস এর সঙ্গে n আছে, ডি এর সঙ্গে n-1, অর্থাৎ এস যদি 5 হয় তাহলে ডি হবে 4, সরি এটা এস হবে 6s2 বা 7ও হতে পারে, সেক্ষেত্রে ডি 4 5 এবং 6 হবে, এবং এফ হবে কি? এফ হবে 4 এবং 5। ঠিক আছে, মানে ল্যান্থানাইডের ক্ষেত্রে কী হবে? ল্যান্থানাইডের ক্ষেত্রে 4f1 to 14 5d0 to 1 6s2, আর অ্যাক্টিনাইডের ক্ষেত্রে হবে কি? 5f1 to 14 6d0 to 1 7s2। তো এই ছিল আমাদের এখনের এমসিকিউ আলোচনা মৌলসমূহের শ্রেণীবিভাগ ও ধর্মের পর্যাবৃত্তি অধ্যায় থেকে একাদশ শ্রেণীর রসায়ন। ধন্যবাদ, পরের ভিডিওতে আবার আসছি।